আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি কথা বলবো হচ্ছে মলদোভার জন্য কি আপনি সরাসরি যেতে হবে নাকি অথরাইজেশন করে সার্বিয়া, মন্টিনিগ্রো বা অন্যান্য দেশগুলো যেগুলোর জন্য ইন্ডিয়াতে যেতে হয় না সেগুলোর মতো প্রসেস করা পসিবল, এবং এটার প্রসেসিং প্রক্রিয়াটা কি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো প্রথমে বলে রাখি যে মলদোভা নিয়ে আমরা ইতিমধ্যে অনেক ভিডিও দিয়েছি এবং ইদানিং আমরা মলদোভা নিয়ে এতটা এক্সাইটেড হওয়ার কারণ হচ্ছে যে মলদোভাতে আসলে বাঙালি প্রচুর যায় নাই বিধায় এটা একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। তো এখানে যদি আমরা চেষ্টা করি হয়তো বা অনেকগুলো কাজ আমরা উঠাই ফেলতে পারবো, এবং যারা আসলে ইউরোপে ঢুকতে চান তাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলি যে ভাই দেশ বাছাই করার এখন সুযোগ নাই, যেহেতু বাংলাদেশিদের জন্য আস্তে আস্তে প্রায় প্রত্যেকটা দেশেরই কাজ বন্ধ হয়ে যাচ্ছে। তো ইদানিং যেহেতু আমরা মলদোভা নিয়ে কাজটা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আপনাদের সামনে অনেকগুলো ভিডিও উপস্থাপন করেছি, এর মাধ্যমে আমরা এটাই বুঝাইতে চাই যে ভাই শুধুমাত্র কোনো একটা সুনির্দিষ্ট দেশের জন্য বসে না থেকে, অপেক্ষা না করে, সময় নষ্ট না করে আপনারা চাইলে এই দেশের জন্য ট্রাই করতে পারেন, যেহেতু এটা একটা আমাদের জন্য নতুন অপরচুনিটি এবং আমি বলবো এটা একটা গ্রেট অপরচুনিটি। আর প্রসেসিং সময়টা যেহেতু খুব কম বিধায় আপনি এখানে ট্রাই করতে পারেন। আপনি নন সেনজেন যে কোনো একটা দেশে গেলেই হলো, সেটা আপনি সার্বিয়া হইতে পারে, নর্থ মেসিডোনিয়া হইতে পারে, মন্টিনিগ্রো হইতে পারে, বুজনি হইতে পারে, মলদোভা হইতে পারে, যে কোনো একটা দেশে যাইতে পারেন। আর যেহেতু সবারই উদ্দেশ্য থাকে যে আমরা এইসব দেশে যাবো, গিয়ে ওখান থেকে গেম মেরে, আমাদের যেহেতু মূল গন্তব্য হচ্ছে স্পেন, ফ্রান্স এবং ইতালি, তো সুতরাং এইসব দেশ থেকে আপনি যে কোনো দেশ থেকে আপনি গেম মেরে কিন্তু এইসব দেশে যাওয়ার অপরচুনিটি আছে। এটা আমি খোলামেলাই বললাম, কারণ আমাদের যারা আসে আসলে এইসব দেশগুলোতে তার উদ্দেশ্যই থাকে তারা এটাকে একটা হিসেবে, ট্রানজেকশন পয়েন্ট হিসেবে ইউজ করবে, তারপরে অন্য দেশে তাদের চলে যাবে। তো এইসব দেশগুলো থেকে আসলে যে কোনো একটা দেশ থেকে আপনি যেতে পারবেন। তো যেহেতু ইদানিং নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এবং ফেক ডকুমেন্টের কারণে এম্বাসি থেকে যে ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা এইভাবে চলতে থাকলে একটা সময় এটা বন্ধ হয়ে যাবে, তাহলে অনেক মানুষের কিন্তু স্বপ্ন নষ্ট হয়ে যাবে। তা আমি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করতেছি, চাপাচাপি না, ইনফ্লুয়েন্স করতেছি। আপনারা চাইলে, যাদের অনেক সময় হয়ে গেছে, আপনারা চাইলে মলদোভার দিকে শিফট হতে পারেন। এখন মলদোভার জন্য বলছেন যে ভাই ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা, আমি আগের অনেকগুলো ভিডিওতে বলছি যে আপনি যদি সরাসরি গিয়ে জমা দেন এটা প্লাস পয়েন্ট এবং আপনার জন্য মানসিক তৃপ্তির একটা বিষয়, যদি এখানে অনেকটা খরচ হয়ে যাবে। বাট আপনি অথরাইজেশন করে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া যেরকম হয় আর কি, ইন্ডিয়া না গিয়েও করা যায়, এইভাবেও মলদোভার জন্য করা যায়। অর্থাৎ আপনার ফাইল জমা দেওয়ার পরে, আরেকটা কথা বলে রাখি, মলদোভার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। আচ্ছা, পুলিশ ক্লিয়ারেন্স হওয়ার পর আপনি ফাইল জমা দেওয়ার পরে 15 দিনের মধ্যে আপনি কন্ট্রাক্ট লেটার পাবেন। কন্ট্রাক্ট লেটার সাইন করে জমা দেওয়ার পরে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি পারমিট, অ্যাকোমোডেশন লেটার, অ্যাপ্রুভাল, এগুলো সব কিছু পাবেন। পাওয়ার পরে আপনার এই ডকুমেন্টগুলোর সাথে আপনার পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড, আপনার পুলিশ ক্লিয়ারেন্স মেইন কপি যেটা, এগুলো সবগুলো একসাথ করে বাংলাদেশের মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল নিয়ে, অর্থাৎ অথরাইজেশন অ্যাপ্রুভাল নিয়ে ইন্ডিয়াতে অবস্থিত একটা ব্যক্তির নামে অথরাইজেশন করে দিয়ে আপনার ডকুমেন্টগুলো ওইখানে পাঠিয়ে দিলে সে আপনার পক্ষ হয়ে বিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করবে। আচ্ছা, আবেদনের সময় আপনার যে আবেদন ফর্ম পূরণ করা হবে সেখানে একটা ইমেল নাম্বার দেওয়া থাকে, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, চাইলে আপনার ইমেলটা আপনি ইউজ করতে পারেন। অথবা অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টরা তাদের ইমেল প্রতিনিয়ত চেক করে না, এটা মিসিং হওয়ার পসিবিলিটি থাকে, সেজন্য আমরা আমাদের ইমেলটা ইউজ করি। আর আমি তো প্রতি ঘন্টায় অন্তত 20 বার আমার মেল চেক করি, তো সেজন্য হয়তো আমরা আমাদের মেলটা ইউজ করব। ওই মেইলে আসলে এম্বাসি থেকে যখন বিএফএস গ্লোবালে জমা হয় সেটা নোটিশ আছে, লাইক ক্রোয়েশিয়ার মতো। আপনি যখন জমা দিলেন একটা নোটিশ আসবে, এরপর আপনার ফাইলটা যখন মলদোভা এম্বাসিতে শিফট করা হবে তখন আরেকটা মেসেজ আসবে, এবং এম্বাসিতে আপনার ফাইলটা প্রসেসিং অবস্থা আছে, এটা আপনি আবার ট্র্যাকিং করার সুযোগ আছে। তো ওই ট্রেকিং করেও আপনি দেখতে পারেন যে আপনার পজিশন কী অবস্থায় আছে। তারপরে যখন আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়ে যায় বা স্ট্যাম্পিং হয়ে যায়, তখন কিন্তু এম্বাসি থেকে মেইলটা চলে আসে যে আপনার পাসপোর্ট আপনি কালেক্ট করেন। বিএফএস গ্লোবাল থেকে এই মেসেজটা আসে, তখন আমাদের প্রতিনিধি যাকে আপনি অথরাইজেশন করে দিলেন বা আমরা অথরাইজেশন করে দিলাম, সে গিয়ে, আমরা মেইলটা তাকে পাঠিয়ে দেব, সে গিয়ে স্লিপ জমা দিয়ে তার পাসপোর্টগুলো কালেক্ট করে নিয়ে আসবে।
আনার পরে আবার ওই অথরাইজেশন যেহেতু করা আছে ওইটার মাধ্যমে সে আমাদেরকে চাইলে কুরিয়ার মাধ্যমে অথবা কোনো একটা ব্যক্তির মাধ্যমে আমাদেরকে আবার পাসপোর্টগুলো পাঠিয়ে দেবে বাংলাদেশে পাঠানোর পর ম্যান পাওয়ার হইলো, টিকিট হইলো, আপনি ফ্লাইট করলেন। এই হলো টোটাল প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা হইতে মোটামুটি সময়, যেটা আমি শুরুতে বললাম, পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পরে 15 দিনের মধ্যে কন্ট্রাক্ট আসলো, তারপরে 1 মাস বা দেড় মাসই ধরে রাখেন, এর মধ্যে আপনার সকল ডকুমেন্ট আসলো। তার পরবর্তীতে এম্বাসিতে জমা, মানে বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দেওয়ার পরবর্তীতে 1 মাস থেকে 1 মাস 10 দিন, সর্বোচ্চ 40 দিন বা 45 দিন, এর মধ্যে কিন্তু বিষয়টা হয়ে যায়। তাহলে সর্বসাকুল্যে আপনি হিসাব করে দেখেন হয়তো 2.5 মাস, 3 মাস বা সর্বোচ্চ একদম 4 মাসের মধ্যে এটা পসিবল। তো এখনও যারা ওয়েট করতেছেন, ভাবতেছেন, চিন্তা করতেছেন, আর এটাতে একটা দুর্বল দেশ, গরিব দেশ, দরিদ্র দেশ। এক ভাই বললো আমার, ভাই এখানে তো বেতন কাঠামো খুবই খারাপ, যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি, ভাই বেতন কাঠামো এখানে খারাপ না, অনেক ভালো। এখানে 550 থেকে 700, 800, 900 পর্যন্ত বেতন কাঠামো আছে, একদম জেনারেল ওয়ার্কার যারা দক্ষ, তাদের তো আরও হাই বেতন আছে, 1200 পর্যন্ত ইউরো পর্যন্ত স্যালারি পাওয়া যায় যদি আপনার ওইরকম দক্ষতা থাকে। এবং সেটা ওই যেই কোনো দেশে আপনি পারেন, আপনি যদি অনেক দক্ষ হন, আপনি বাংলাদেশে কিন্তু অনেক টাকা কামাইতে পারেন। হ্যাঁ, আপনার বিদেশ যাওয়া লাগে না, বাংলাদেশের মানুষ কোটি টাকা কামাইতেছে না, ওইটাই। তো আমি বলবো যে যত বেশি দক্ষতা, কর্মদক্ষতা, সে তত বেশি ইনকাম করতে পারে। এটা সেনজেন দেশ হোক, নন সেনজেন দেশ হোক। অনেক মানুষ আছে যারা সেনজেন দেশে আছে, কিন্তু তারা মাসে 1 লাখ কামাইতে পারে না। আবার অনেকে আছে যে সার্বিয়ার মতো একটা দরিদ্র দেশ কিংবা ওই আলবেনিয়ার মতো একটা দেশে বসে কিন্তু 10 লাখ টাকা মাসে কামায়। এটা হলো যার যোগ্যতা এবং সুযোগ সুবিধা, অপরচুনিটির উপর ডিপেন্ড করে। তো সেই জন্য আপনি সবসময় আপনার ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকবেন এরকম না। আমি যেটা শুরুতে বলে আসছিলাম, একদম যখন আমরা এই লাইনে কাজ শুরু করি, আজ পর্যন্ত একটা কথাই বলি যে ভাই, যারাই বিদেশ যাওয়ার কথা চিন্তা করতেছেন, আপনারা কোনো না কোনো কাজে নিজেদেরকে দক্ষ করে তোলেন। আপনার দক্ষতাই কিন্তু পরবর্তীতে আপনার গন্তব্য নির্ধারণ করবে ইনশাল্লাহ, এবং আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনার দক্ষতা। কারণ আপনি কোনো কাজই জানেন না, আপনি যদি চিন্তা করেন যে আমি 10 লাখ টাকা কামাবো, এটা তো আসলে পসিবল না। তো এই জন্য যারা এখনও ভাবতেছেন যে হয়তো বা মলদোভা কোনো একটা দরিদ্র দেশ, ভাই আমাদেরকে ওইদিকে ইনফ্লুয়েন্স করতেছে, আমাদেরকে চাপাচাপি করতেছে, বারবার খালি মলদোভা নিয়ে মার্কেটিং করতেছে, বিষয়টা এরকম না। আমি যে দেশের নামগুলো বললাম, সার্বিয়া, মলদোভা, নর্থ মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, বোজনিয়া, আলবেনিয়া, এগুলো ভাই কাছাকাছি দেশ, কসোভো সহ, এগুলো সব কাছাকাছি দেশ। তার মধ্যে একটু নিম্ন পর্যায়ে আছে আলবেনিয়াটা। আর আলবেনিয়া এখন কাজ হয়ও না, আমরা এটা নিয়ে মার্কেটিং করিও না। আর আলবেনিয়া থেকে গেম মারাও কিন্তু খুব টাফ, এটা একদম তুর্কির সাথে একদম কাছাকাছি, গ্রিসের বর্ডার একদম কাছে, এখান থেকে ইতালি ফিতালি যাওয়ার খুব টাফ। বাট আমি যে মলদোভার কথা বললাম, এটার অবস্থান কিন্তু খুবই ভালো। এক পাশে একদম সরাসরি রোমানিয়া, আর বাকি 3 পাশ জুড়ে আছে হলো ইউক্রেন। আর ইউক্রেনের সাথে জানেন ইউরোপীয় ইউনিয়নের সাথে কত ভালো সম্পর্ক, এবং পুরা ইউরোপ তাদেরকে সাপোর্ট করতেছে, ফিনান্সিয়ালি সাপোর্ট করে, অস্ত্র দিয়ে সাহায্য করে, টাকা দিয়ে সাহায্য করে, সব কিছু মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের বলেন যে মাথার মুকুট হয়ে আছে এখন তারা ইউক্রেন। তো ইউক্রেনের পাশে কিন্তু এই মলদোভা। তো সুতরাং মলদোভার সাথে আপনারা জানেন ইদানিংয়ে তারা মলদোভা ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়েছে। তো সুতরাং যে কোনো সময় হয়তো বা শুনবেন যে তারা সেনজেন হয়ে গেছে। তো এটাকে ফেলে দেওয়ার মতো কোনো দেশ না। আর সার্বিয়া সম্পর্কে আপনাদেরকে বলেছি যে সার্বিয়া কিন্তু পলিটিক্যালি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত হইতে পারে না, এবং অদূর ভবিষ্যতে হতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ তাদের যে গভর্নমেন্ট, এটা টোটালি হচ্ছে আপনার রাশিয়া এবং চীন কেন্দ্রিক। আপনারা যারা সার্বিয়াতে আছেন বা সার্বিয়াতে গেছেন বা সার্বিয়া সম্পর্কে জানেন, আপনারা জানেন যে তাদের যে সুউচ্চ যে অট্টালিকাগুলো, বড় বড় বিল্ডিংগুলো সব চায়নাদের অনুদান। এবং ওইখানে একটা এরিয়াই আছে ওল্ড বেলগ্রেডে, ওয়াটারফল নামে, ওইখানে একটা বিশাল পরিমাণ এরিয়া নিয়ে কিন্তু চায়নারা রাজত্ব করতেছে। ওইখানে অ্যাপার্টমেন্ট, বিশাল বড় বড় উঁচু অ্যাপার্টমেন্টগুলো তারা তৈরি করতেছে। অর্থাৎ আপনার সার্বিয়ার অবকাঠামোগত যে উন্নয়নগুলো, এর ম্যাক্সিমাম কিন্তু রাশিয়া এবং চায়নাদের অনুদান। তো সেই হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আপনারা জানেন যে সতীনের মতো সম্পর্ক, দা কোমরা সম্পর্ক হচ্ছে রাশিয়ার সাথে এবং ইউরোপের সাথে, চায়নার সাথে এবং ইউরোপের সাথে। তো সেই হিসেবে তারা যে খুব হুটহাট করে চলে আসবে, এই ধরনের স্বপ্ন দেখাও ঠিক না। বরং আপনি চিন্তা করতে পারবেন না, দেখবেন যে হুট করে মলদোভা সেনজেন হয়ে গেছে। তো মলদোভা নিয়ে ভাই অনেক কথা বললাম, এবং আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের অফিস ভিজিট করবেন। আর আমার সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান, আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এই সংক্রান্ত আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোনো একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ পাক সব ধরনের পেরেশানি দূর করে দিক। আবারও বলি, এই ভিডিওর মাধ্যমে ভুল বুঝাবুঝির কোনো কারণ নাই। অনেকে ভাবতে পারেন যে ভাই এখন প্রচুর পরিমাণে মলদোভা নিয়ে পড়ে আছে, হয়তো সার্বিয়ার কাজগুলো হবে না।
এটা ভুল বুঝাবুঝির কোনো কারণ নাই। আর অনেকে বলছেন যে আমার পূর্বের ভিডিও দেখে যে হয়তো সার্বিয়ার কাজ বন্ধ হয়ে গেছে, নর্থ ম্যাসিডোনিয়ার কাজ বন্ধ হয়ে গেছে, এখন আমাদের কী হবে? বন্ধ এখনও হয় নাই, যখন হবে তখন সবাই দেখতে পাবেন। বন্ধ মানে বন্ধ, যেমন ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, আমরা এখন যদি সারাদিনও ঢোল পিটে যে ক্রোয়েশিয়া চালু আছে এটাকে বিশ্বাস করবে না, বন্ধ মানে বন্ধ হয়ে গেছে। তো এটা হলো বিষয়। আর যা কিছু জানার ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা অনুরোধ করলে এই বিষয়ের উপরে আমি ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।